আমরা এসএলএসটির প্রস্তুতি করছি, তাই না? এসএলএসটি পরীক্ষা আর কিন্তু মাত্র কয়েকটা দিন বাকি। তাই আমাদেরকে এখন থেকে ভালো করে মক টেস্টের মধ্য দিয়ে প্রস্তুতি হতে হচ্ছে। দেরি না করে আমরা কিন্তু মক টেস্টে চলে যাব। আজকের আমার থার্ড মক টেস্ট। তোমরা আগের দুটো ভিডিও যদি না দেখে থাকো, আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখান থেকে পেয়ে যাবে। আর এই সমস্ত পিডিএফগুলোও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে পেয়ে যাবে। হাই, মাইসেলফ আশিস কর, পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এখানে তোমাদের টানা মক টেস্ট সিরিজ কিন্তু তোমাদের শুরু হয়েছে। আর এই মক টেস্ট কিন্তু চলতেই থাকবে পরীক্ষার দিন পর্যন্ত। আমি তোমাদের পাশে থাকবো। আমার একটি বই প্রকাশিত হয়েছে। এই বইটি যদি তোমরা কিনতে চাও, এই বইটি যদি তোমরা নিতে চাও, মূলত এটি নেট, সেট, ডব্লিউবিপিএসসি, এসএলএসটি, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই বইটা যদি তোমরা নিতে চাও, অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নিয়ে নিতে পারো। চলো দেরি না করে আমরা কিন্তু প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। মক টেস্টের একদম প্রথম যে প্রশ্নটি তোমাদের রেখেছি আজকের জন্য, দেখো কি বলছে প্রথম প্রশ্নটি। 13 নম্বর ধারার 3 নম্বর উপধারায় উল্লিখিত ল ইন ফোর্স পরিভাষাটির অর্থ কি? পরিভাষাটির অর্থ বলতে কি বোঝায়? কি বলছে? কেবলমাত্র স্ট্যাটিউটরি লকে বোঝাচ্ছে, বিধি অনুযায়ী প্রচলিত আইন, রীতি ও ব্যবহার বিধিকে বোঝাচ্ছে, এ এবং বি উভয়কেই বোঝাচ্ছে, নাকি নতুন প্রবর্তিত কোনো জনাদেশকে বোঝাচ্ছে? সঠিক উত্তরটি কি হবে? একেবারে সঠিক উত্তরটি কি হবে? একেবারে সঠিক উত্তরটি হচ্ছে এ এবং বি উভয়। তোমাদের এই যে ল ইন ফোর্স কথাটির অর্থ কি? ল ইন ফোর্স বলতে মূলত কি বোঝায়? যখন কোনো আইন দ্বারা মূলত আমাদের যেটা কার্যকরী হচ্ছে, যে আইনটা প্রচলিত রয়েছে, যে আইনটা কার্যকরী হয়েছে, যেটা মূলত আইনসভা দ্বারা হতে পারে, বা যে আইনটা আমরা মেনে চলছি, ফোর্সেবল আইন যেটা বর্তমানে কার্যকরী রয়েছে, সেইটা কি হবে? কিন্তু এখানে উত্তর দেওয়া আছে তোমাদের বি, অফিসিয়াল উত্তর শুধুমাত্র। আমার যেটা মনে হয়েছে এ এবং বি দুটো উভয়কে। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে সংবিধানের 15(4) নম্বর ধারা অনুসারে অনগ্রসর শ্রেণীর উন্নতি সাধন ও পরিচালনার সিদ্ধান্ত যার ওপর ছাড়া হয়েছে? কোর্টের ওপর, ভারতের বিচারপতির ওপর, রাষ্ট্রের ওপর, নাকি পার্লামেন্টের ওপর? কার ওপর ছাড়া হয়েছে? কি মনে হচ্ছে? একেবারেই রাষ্ট্রের ওপর ছাড়া হয়েছে। সঠিক উত্তর সি। তোমরা কতগুলো প্রশ্নের উত্তর তোমরা সঠিক দিতে পারছো, সেগুলোও কিন্তু মনে রাখার চেষ্টা করো। পরের প্রশ্ন কি বলছে? 16 নম্বর ধারায় উল্লিখিত চাকরি বা পদ বলতে যেখানে বোঝানো হয়েছে, 16 নম্বর ধারাতে কি বোঝানো হয়েছে? সরকারি চাকুরিকে, বেসরকারি চাকুরিকে, এ এবং বি উভয়ই উপযুক্ত কোনোটিই নয়। আমরা প্রত্যেকেই জানি সরকারি চাকুরির কথা এখানে বলা হয়েছে। সরকারি চাকুরির কথা, সরকারি চাকুরিতে সংরক্ষণের কথা যেটা মূলত বলা হয়েছে, যে সকলের সরকারি চাকুরি পাওয়ার অধিকার রয়েছে, সাম্যের অধিকারে। 4 নম্বর প্রশ্ন কি বলছে? নিচে উল্লিখিত কোন অধিকারটি সংবিধানের 19 নম্বর ধারার অধীনে মৌলিক অধিকার হিসেবে নাগরিকদের অধিকার প্রদান করা হয়েছে? 19 নম্বর ধারাতে কি রয়েছে? 19 নম্বর ধারাতে ভোটদানের অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অধিকার, অস্ত্র ছাড়া শান্তিপূর্ণ সমবেত হওয়ার অধিকার, নাকি নাগরিকত্বের অধিকার? নিচে কোন অধিকারটি সংবিধানের 19 নম্বর ধারার অধীনে মৌলিক অধিকার হিসেবে নাগরিকদের প্রদান করা হয়েছে? কোন অধিকারটি দেওয়া হয়েছে? প্রত্যেকে কমেন্ট করে জানাও কোন অধিকারটি দেওয়া হয়েছে। একেবারেই সঠিক উত্তর যারা দিচ্ছ, অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার। পরবর্তী প্রশ্ন বলছে 20 এবং 22 নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার মৌলিক অধিকারের কথা উল্লিখিত হয়েছে। এই অধিকারগুলি প্রযোজ্য কেবলমাত্র নাগরিকদের ক্ষেত্রে, নাগরিক এবং নাগরিক নয় উভয়ের ক্ষেত্রে, ন্যাচারাল পারসন এবং আর্টিফিশিয়াল পারসন, জুরিস্টিক পার্সোনালিটিদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হবে বি,
নাগরিক এবং নাগরিক নয় উভয়ের ক্ষেত্রে। নাগরিক এবং নাগরিক নয় বলতে কি বোঝায়? মূলত নাগরিক কাদের বোঝানো হয়? নাগরিক বলতে 18 বছর বয়স্কদের মূলত আমরা নাগরিক বলি। নাগরিক কারা নয়? তোমার যারা ভাই রয়েছে, তোমার বোন রয়েছে, যারা 18 বছর হয়নি এখনো, তারাও তো নাগরিক নয়, তারা কিন্তু দেশের মানুষ। তাদের কি আমাদের যে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার মৌলিক অধিকার, তাদের কি সেই জীবন এবং স্বাধীনতার জন্য নেই? বা তাদের জীবনের অধিকার বা ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার অধিকার নেই? সেখানে বলছে নাগরিক এবং নাগরিক নয় উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। পরের প্রশ্ন কি বলছে? ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার অধিকারের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? কোনটি অন্তর্ভুক্ত নয় বলেছে? বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়ার অধিকার, নিগ্রহের বিরুদ্ধে রক্ষার অধিকার, সমান মজুরির অধিকার, গ্রেপ্তার ও আটক রাখার বিরুদ্ধে অধিকার। ব্যক্তিগত যে স্বাধীনতা রক্ষার অধিকার, সঠিক নয় কোনটি? সঠিক নয় হচ্ছে অপশান সি, সমান মজুরির অধিকার। সমান কাজে সমান মজুরির অধিকার আমরা মূলত নির্দেশমূলক নীতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে ব্যক্তি স্বাধীনতা রক্ষার মৌলিক অধিকার সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়গুলিকে সময়ানুক্রমিকভাবে সঠিক ক্রমে সাজান। একদম প্রথমের দিকে আমরা যদি লক্ষ্য করি আমরা কি দেখব? এটাকে সঠিক ক্রমে যদি সাজাই, মেনকা গান্ধী বনাম ভারতীয় ইউনিয়ন, এডিএম জবলপুর বনাম শিবকান্ত শুক্লা, একে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলা, কোনটা সঠিক হবে? প্রত্যেকে উত্তর দাও। একেবারেই সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ 3 নম্বর প্রথম একে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলা কত সালে হয়েছিল? মনে রাখবে 1950 সালে হয়েছিল। তারপরে আমরা দেখেছি 2 এডিজে জব্বলপুর বনাম শিবকান্ত শুক্লা মামলা 1976 সালে এবং মেনকা গান্ধী বনাম ভারতীয় ইউনিয়ন মামলা 1978 সালে। তাহলে আমরা দেখতে পাবো এগুলোকে ক্রমানুযায়ী সাজালে 3, 2, 1। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে যে 22-এর 4 নম্বর ধারা অনুসারে কোনো ব্যক্তিকে নিবর্তনমূলক আটক আইনে আটক করা যাবে না যতক্ষণ না মন্ত্রণা পর্ষদ ড্যাশ সময়সীমা অতিক্রান্ত হওয়ার পূর্বে সেই সম্পর্কে প্রতিবেদন দিয়ে থাকে। কত মাস? আমরা জানি প্রত্যেকে 3 মাস। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 3 মাস। পরবর্তী প্রশ্নটি বলছে 30 নম্বর ধারার অধীনে নিজ পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার প্রযোজ্য হবে কাদের ক্ষেত্রে? ভারতের সকল নাগরিকের প্রতি, ভারতের সকল মানুষের প্রতি, ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘু মানুষের প্রতি, নাকি সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ উভয়ের প্রতি? কাদের জন্য এটা থাকবে? অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘু মানুষদের প্রতি এই অধিকার থাকবে। পরের প্রশ্নটি কি বলছে? 32 নম্বর ধারায় উল্লিখিত অধিকারের উপর স্থগিতাদেশ জারি হতে পারে পার্লামেন্ট কর্তৃক, রাজ্য আইনসভা কর্তৃক, ভারতের সুপ্রিম কোর্টের দ্বারা, জরুরি অবস্থার জারিকালীন সময়ে রাষ্ট্রপতি কর্তৃক। একদম 32 নম্বর যে ধারা উল্লিখিত অধিকারের উপর স্থগিতাদেশ কখন জারি হয়? একমাত্র জরুরি অবস্থা জারিকালীন সময়ে রাষ্ট্রপতি কর্তৃক সেটা কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কি বলছে? 1971 সালে 31C নামক একটি নতুন ধারা সংবিধানে অন্তর্ভুক্ত হয়। কবে হয়? 1971 সালে 31C নামক একটি নতুন ধারা অন্তর্ভুক্ত হচ্ছে। বিশেষ করে 39 বি এবং 39 সি এই ধারাটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমি আগেও বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। 39 সি বি এবং 39 সিতে উল্লিখিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির বিষয়গুলিকে যদি 14, 19, 31 নম্বর ধারার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় তবে তা বাতিল বলে গণ্য করা হবে না। এটি অন্তর্ভুক্তিকরণ যে সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল সেটি কততম সংবিধান সংশোধন? 21, 24, 25, 26। তোমরা এই উত্তরটা কিন্তু সকলেই জানো। কততম সংবিধান সংশোধনী? বলো, প্রত্যেকে এর উত্তর দাও। একদম সঠিক উত্তর দিয়েছ, 25তম সংবিধান সংশোধনী। কততম সংবিধান সংশোধনী? 25তম সংবিধান সংশোধনী।
পরের প্রশ্নটি বলছে সংবিধানের 11 নম্বর ধারা অনুসারে 16(3), 32(3), 33 এবং 14 নম্বর ধারার যে বিষয়সমূহের জন্য কে আইন প্রণয়ন করতে পারে? পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে, রাজ্য আইনসভা পারে, এ বি উভয় পারে, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর কী হবে? একেবারে শুধুমাত্র পার্লামেন্ট এই ক্ষমতা পায়, পার্লামেন্টই এই আইন প্রণয়ন করতে পারে। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে সঠিক জোটটি মেলান। ধারা 39-এর এ, 40-এর সি, 41, 44। বিষয়টা কি হচ্ছে? অভিন্ন দেওয়ানি বিধি, ন্যায় বিচারের সমতা ও বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান, গ্রাম পঞ্চায়েতের সংগঠন এবং কর্মের অধিকার। আমরা এখানে যদি লক্ষ্য করি একটা জিনিস, খুব ভালো করে যদি আমি লক্ষ্য করি, এখানে দেখো একটা জিনিস বুঝতে পারলে সবটা কিন্তু আমরা এই ধারাগুলো বুঝে ফেলতে হবে। সঠিক কোনটা হবে তোমরা নিজেরা কিন্তু উত্তর করতে থাকো। দেখো এখানে আমরা জানি গ্রাম পঞ্চায়েত সংগঠন কিসের কথা বলে? 40 নম্বর ধারার গ্রাম পঞ্চায়েত সংগঠনের কথা বলে, তাই না? তাহলে যদি বিটটা 40 হয়, বি হচ্ছে 40 নম্বর ধারা, বিটটা যদি 3 নম্বরে হয়, তাহলে দেখো বিটটা 3 নম্বরে কোথায় আছে? একটা জায়গায় শুধু বিটটা 3 নম্বরে আছে, বিটটা 3 নম্বরে। তাহলে এ টু অর্থাৎ দেখো তোমাদের A2 39-এর এতে কি বলা হয়েছে? 39-এর এ ন্যায় বিচারের সমতা এবং বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান, 39-এর এ নম্বর ধারাতে বলা হচ্ছে এই কথাটা। তাহলে এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। B3 বলে দিলাম, CIV অর্থাৎ 4 সিটা 41-এর কর্মের অধিকারের কথা বলছে, 41-এর যে নির্দেশমূলক নীতি কর্মের অধিকারের কথা বলছে, এবং 44-এ কিসের কথা বলছে? অভিন্ন দেওয়ানি বিধি, 44-এ অভিন্ন দেওয়ানি বিধি। এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। সঠিক উত্তর তাহলে কি হলো? সঠিক উত্তর হয়ে গেল সি। পরের প্রশ্নটি কি বলছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি হলো সংবিধানের বিবেক, যার মধ্য দিয়ে সংবিধানের সমাজ দর্শন মূর্ত হয়ে ওঠে। অভিব্যক্তি কে ব্যক্ত করেছেন? ডক্টর B.R. আম্বেদকর, এভি ডাইসি, গ্র্যানভিল অস্টিন, কেসি হোয়ার। কে হবে? অবশ্যই গ্র্যানভিল অস্টিন। কি হবে? অবশ্যই গ্র্যানভিল অস্টিন। পরবর্তী প্রশ্ন কি বলছে? সংবিধানের 51 নম্বর ধারায় নাগরিকদের জন্য কতকগুলি মৌলিক কর্তব্য নির্দিষ্ট আছে? কতগুলি মৌলিক কর্তব্য আছে? আমরা প্রত্যেকেই জানি 11টি মৌলিক কর্তব্য রয়েছে। তোমাদের বলো আগে 10টা মৌলিক কর্তব্য ছিল, কত সালে 11তম মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল এবং সেই মৌলিক কর্তব্যটি কি সেটা তোমরা কমেন্ট করে নিচে জানাও। পরের প্রশ্ন বলছে দেখো, কর্মস্থানে মহিলাদের যৌন নিপীড়ন যেসব ধারায় প্রদত্ত অধিকারের পরিপন্থী, যে সমস্ত ধারাগুলোকে অপমান করে, যে সমস্ত ধারার পরিপন্থী একেবারে মহিলাদের যৌন নিপীড়ন, কোন কোন ধারা? 14, 15, 23, 14, 15, 21, 14, 15, 16, 13, 14, 15। কোন ধারা? তোমাদের কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় পড়লেও পড়তে পারে এবং সবগুলোই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদম সঠিক উত্তর কি? একদম সঠিক উত্তর হচ্ছে আমাদের 14, 15, 21 নম্বর ধারা, অপশান বি। 14 সাম্যের অধিকারের কথা বলা হচ্ছে, 15 জাতি ধর্ম জাত পাত নির্বিশেষে সকল স্ত্রী পুরুষ মহিলাদের কথা বলা হচ্ছে, 21 নম্বর ধারায় জীবনের স্বাধীনতার অধিকারের কথা বলা হচ্ছে। পরবর্তী প্রশ্নটি বলছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি অন্তর্ভুক্ত হয় কততম সংবিধান সংশোধনী দ্বারা? আমরা প্রত্যেকেই জানি 42তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে কিন্তু যুক্ত করা হয়, তাই তো? প্রত্যেকেই এটা আমরা জানি। ভারতের সংবিধানে 10ম তফসিল যে বিষয়টির সাথে সম্পর্কিত, 10ম তফসিল কিসের সাথে সম্পর্কিত? আমরা জানি প্রত্যেকে দল ত্যাগের সাথে যুক্ত। বারবার করে তোমাদের বলছি, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। 18 সঠিক উত্তর হচ্ছে কি? দল ত্যাগ, একদম তাই। তারপরে কি বলছে? যার মাধ্যমে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি গঠন করা হয়। কোন সংশোধনীর মধ্য দিয়ে? কোন সংশোধনীর মধ্য দিয়ে গঠন করা হয় বলো? 69তম সংশোধনী, 75তম সংশোধনী, 81তম সংশোধনী, নাকি 52তম সংশোধনী? আমি কিন্তু তোমাদের বারবার করে বলেছি, আমি কিন্তু সংশোধনীগুলোকে নিয়ে আলোচনা করেছি। একেবারে সঠিক উত্তর হচ্ছে 69তম সংশোধনী, দিল্লি
ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি গঠন করা হয়। পরের প্রশ্নটি বলছে, যে মামলায় সুপ্রিম কোর্ট নিবর্তনমূলক আটক আইনের একটি অংশ বাতিল করে, যে মামলায় সুপ্রিম কোর্ট নিবর্তনমূলক আটক আইনের একটি অংশ বাতিল করে, গোপালন মামলা, গোলকনাথ মামলা, রমেশ থাপার মামলা, কচুনি মামলা। অনেক সময় অনেক জায়গাতে তোমরা দেখবে কচুনি মামলা দেওয়া রয়েছে, কিন্তু আমার মতে সঠিক উত্তর হচ্ছে গোপালন মামলা। এটা তোমরা একটু দেখে নেবে, কিন্তু আমার মতে মনে হয়েছে এর সঠিক উত্তর হচ্ছে গোপালন মামলা। পরবর্তী যে প্রশ্নটি তোমাদের রয়েছে, তোমরা লক্ষ্য করো, ভারতের সংবিধানে কোন ধারা নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত? অভিন্ন একই দেওয়ানি বিধি সম্পর্কিত। কিছুক্ষণ আগেই পড়ে এসেছি, 44 নম্বর ধারা, 41 নম্বর ধারা, 37 নম্বর ধারা নাকি 45 নম্বর ধারা। আমরা কিছুক্ষণ আগেই জাস্ট এটা কিন্তু পড়ে এসেছি। কি হবে সঠিক? কি একেবারেই সঠিক, 44 নম্বর ধারা অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত, মনে রাখবে। তারপরে প্রশ্ন কি বলছে, নিচের কোন অধিকারটিকে ডক্টর বি.আর. আম্বেদকরের মতে সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলা হয়? কোনটাকে সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলা হয়? প্রত্যেকেই বলো। শিক্ষার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, কাজের অধিকার নাকি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার? একেবারেই সঠিক উত্তর হবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। পরবর্তী প্রশ্নটি কি বলছে? পরবর্তী প্রশ্নটি বলছে, ভারতের সংবিধানের 14 নম্বর ধারা যাদের জন্য প্রযোজ্য? কাদের জন্য প্রযোজ্য? শুধুমাত্র ভারতীয় নাগরিক, 14 নম্বর ধারা সাম্যের যে অধিকার, শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য, যে কোনো ব্যক্তির জন্য, কমনওয়েলথ দেশের নাগরিকদের জন্য নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হচ্ছে যে কোনো ব্যক্তির জন্য, যে কোনো ব্যক্তির জন্য সাম্যের অধিকার পাবে তারা। প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে যেগুলি সংবিধানে যুক্ত করা হয়, একেবারে প্রথম সংবিধান সংশোধন 31-এর এ এবং 31-এর বি নম্বর ধারা এবং নবম তফসিল, 32 এবং 226, 246 নাকি প্রিভি কাউন্সিলের এখতিয়ার বাতিলীকরণ? আমরা কি জানি? আমরা জানি 31-এর এ এবং 31-এর বি নম্বর ধারা এবং নবম তফসিল যুক্ত করা হয়েছিল সংবিধানের প্রথম সংশোধনীতে। পরবর্তী প্রশ্ন কি বলছে, নিচের কোন রিটটির আবিধানিক অর্থ আন্ডার হোয়াট অথরিটি? তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু এই রিটগুলো নিয়ে পরের দিন একটা ভিডিও করব, আমি বলেছি, কারণ রিটগুলো নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন আসছে, একটা প্রশ্ন তোমাদের আসতে পারে এখান থেকে, তাই রিটগুলো নিয়ে আমি কিন্তু একটা ভিডিও অবশ্যই করে দেব। বলছে হেভিয়াস কর্পাস, সার্টিওয়ারি, প্রহিবিশন, কিউ ওয়ারেন্টো। সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে দাও। একেবারেই সঠিক উত্তর কিউ ওয়ারেন্টো। কিউ ওয়ারেন্টো। আন্ডার হোয়াট অথরিটি? পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে, ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে প্রদত্ত অধিকারগুলি কার্যকর করার জন্য উপযুক্ত রিট জারি করার ক্ষমতা আদালতকে স্থায়ীভাবে প্রয়োগ করার অধিকার প্রদান করতে পারে সংসদ ও তার আইনগত ক্ষমতা ব্যবহার করে, অর্ডিন্যান্স জারি করার মাধ্যমে, সংসদের উভয় কক্ষে রেজলিউশন পাস করার মাধ্যমে, সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা সাপেক্ষে পার্লামেন্ট। সঠিক উত্তর কি হতে পারে? একেবারেই সঠিক উত্তর সংসদ ও তার আইনগত ক্ষমতা ব্যবহার। পরবর্তী প্রশ্নটি কি বলছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের ধারণা গৃহীত হয় আয়ারল্যান্ড থেকে, ইংল্যান্ড থেকে, স্কটল্যান্ড থেকে, ইউনাইটেড কিংডম থেকে। আমরা প্রত্যেকেই জানি, বারবার করে একই প্রশ্ন আসে আয়ারল্যান্ড থেকে, তাই তো? আমরা কিন্তু প্রত্যেকেই জানি। সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা যায় কোথায়? উত্থাপন করা যায় সংবিধান সংশোধনী বিল লোকসভায়, রাজ্যসভায়, সংসদের যে কোনো কক্ষে, লোকসভার পূর্ব সম্মতিক্রমে রাজ্যসভায়। সঠিক উত্তর কি হবে? প্রত্যেকেই সঠিক উত্তর দাও। একেবারেই সঠিক উত্তর হচ্ছে সংসদের যে কোনো কক্ষে লোকসভার সংশোধনী বিল উপস্থাপন করা যায়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন আইনের মাধ্যমে ভারতের শাসন ব্যবস্থাকে এক কেন্দ্রীয় থেকে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য প্রদান করা হয়? আমি আগের দিন ওইগুলো নিয়ে আলোচনা করেছি। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, 1919 ভারত শাসন আইন, ভারত শাসন আইন 1935, ভারতীয় স্বাধীনতা আইন 1947। একদম সঠিক উত্তর ভারত শাসন আইন 1935। ঠিক বলছি তো নাকি? একদম তাই, ভারত শাসন আইনে কিন্তু যুক্তরাষ্ট্রীয়
এককেন্দ্রিক থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পথে হাঁটা শুরু করেছিল। তোমাদের এই পিডিএফগুলো কিন্তু আমাদের একটা ফ্রি গ্রুপ রয়েছে, তোমরা কিন্তু ফ্রি গ্রুপে জয়েন করতে পারো। আর আমাদের এই যে মক টেস্ট দেখছো, এরকম তোমাদের 150 মক টেস্ট পেয়ে যাবে পার্ট 1 এবং পার্ট 2 এর জন্য বা ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য। সেই মক টেস্টটা তোমরা যদি নিতে চাও সেটাও তোমরা নিতে পারো, তোমাদের মাত্র দিতে হবে 999 এবং ওই টাকাতে তুমি যদি 999 টাকাতে তুমি যদি আমাদের কোর্সটা পারচেস করো, তুমি 799 টাকার বইটা, আমার যে বইটা বেরিয়েছে সেটা পুরোপুরি ফ্রিতে পাচ্ছ। তাহলে পরের প্রশ্ন কি বলছে, নিচের কোন সংবিধান থেকে ভারতের সংবিধান কিছুই গ্রহণ করেনি? কোথা থেকে? আমেরিকার সংবিধান থেকে, জার্মানির সংবিধান থেকে, কানাডার সংবিধান থেকে, না চীনের সংবিধান থেকে? একদম সঠিক, চীনের সংবিধান থেকে। চীন থেকে আমরা কিছুই নিইনি। আমেরিকা থেকে নিয়েছি, অনেক অনেক বেশি নিয়েছি। জার্মানি থেকে নিয়েছি আমরা। জার্মানি থেকে আমি তোমাদের বলেছিলাম জরুরি অবস্থা, জ বর্গেঞ্জ জরুরি অবস্থা জার্মানি, জরুরি অবস্থা, এটা মনে রাখা সবথেকে সহজ উপায়। তারপরে কানাডার সংবিধান থেকে আমরা মূলত নিয়েছি, কিন্তু চীনের সংবিধান থেকে তেমন কিছু নিইনি। পরবর্তী প্রশ্ন কি বলছে, মৌলিক অধিকারগুলির পূর্ববর্তী প্রভাব আছে? 13(1), 13(3), 3(b) নম্বর ধারার অধীনে কোনো পূর্ববর্তী প্রভাব নেই, শুধুমাত্র ভবিষ্যৎ প্রভাব আছে, কোনোটিই নয়। তোমরা এই প্রশ্নটা একটু নিজেরা একটু করবে। আমি যতটুকু দেখেছি এই প্রশ্নটার উত্তর, অফিসিয়ালি উত্তর বি করা আছে, কিন্তু আমার মনে হয়েছে মৌলিক অধিকারগুলির শুধুমাত্র ভবিষ্যৎ প্রভাব আছে, শুধুমাত্র ভবিষ্যৎ প্রভাব এখানে রয়েছে, আমার যেটুকু মনে হয়েছে এই প্রশ্নের উত্তরে। তোমরা এই প্রশ্নটা অবশ্যই দেখে নেবে। পরের প্রশ্ন কি বলছে, কোন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সংবিধানের প্রস্তাবনার ইউনিটি অব দ্য নেশন শব্দবন্ধটি পরিবর্তন করে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য নেশন করা হয়? কোনটি? 42তম সংবিধান সংশোধনী 1976, 45তম সংবিধান সংশোধন 1980, 44তম সংবিধান সংশোধন 78 হবে। তো এই যে 44তম সংবিধান সংশোধনী বা 45তম সংবিধান, 42তম সংবিধান সংশোধনী, কোনটিতে ইউনিটি অব দ্য নেশন শব্দটি পরিবর্তে করে ইউনিটি অব দ্য ইন্টিগ্রিটি অব দ্য নেশন করা হয়? 34 সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হবে 42তম সংবিধান সংশোধনীতে, 42তম সংবিধান সংশোধনীতে। পরে বলছে গণপরিষদ সভাপতি কে ছিলেন? একদম লাড্ডু কোশ্চেন, কিছু কিছু থাকে। সেটা হচ্ছে জওহরলাল নেহেরু, জয়প্রকাশ নারায়ণ, সি গোপালাচারী নাকি রাজেন্দ্র প্রসাদ? কি হবে বলো? এত সহজ প্রশ্ন, আমি উত্তর বলবো না কিন্তু, একেবারেই সহজ প্রশ্ন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি ছিলেন। পরের প্রশ্নটি কি বলছে, বলছে সংবিধানের 16 নম্বর ধারার অধীনে চাকরির বা কোনো পদে নিয়োগ যে ক্ষেত্রে প্রযোজ্য? বলছে বেসরকারি ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ, বেসরকারি এবং সরকারি নিয়োগ। আমরা তো 16 নম্বর ধারায় বারবার করে বলেছি যে সরকারি চাকরির ক্ষেত্রে, তাহলে আমি কেন অন্যদিকে যাব? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে ভারতের সংবিধানের প্রথম টিকাভাষ্য রচনা কে করেন? একদম ডক্টর ডিডি বাসু। কে করেছেন? ডিডি বাসু। পরবর্তী প্রশ্ন, ভারতে কাজের অধিকারটা কি? মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, সাংবিধানিক দায়িত্ব? মৌলিক অধিকার নয়, কিন্তু নিযুক্তির পর দাবি করা হয়। আমার যেটা মনে হয় কাজের অধিকারটা নির্দেশমূলক নীতি। তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ভারতের কাজের অধিকারটা হচ্ছে কিসের? নির্দেশমূলক নীতি। পরের প্রশ্ন করছে 25 নম্বর ধারা নিশ্চিতকৃত ধর্মাচরণের স্বাধীনতার অধিকার নিচের যেগুলির সাপেক্ষে ও অধীনে প্রযুক্ত হয়? জনশৃঙ্খলা, সুনীতি, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার, জনশৃঙ্খলা, সুনীতি ও স্বাস্থ্য, জনশৃঙ্খলা, সুনীতি, স্বাস্থ্য এবং ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, এবং জনশৃঙ্খলা, সুনীতি ও ধর্মনিরপেক্ষতা। এখানে তোমাদের অফিসিয়াল যে অ্যান্সার দিয়েছে তার সাথে আমি একমত নই, অনেকগুলোর সাথে আমি একমত নই, সেগুলো আমি তোমাদেরকে বারবার করে বলেও দিচ্ছি। আমি এখানে একমত নই। দেখো কি বলেছে, এখানে বলছে জনশৃঙ্খলা, সুনীতি এবং অন্যান্য মৌলিক অধিকার, কিন্তু এটা অফিসিয়াল উত্তর এ, কিন্তু আমার মনে হচ্ছে উত্তরটা সি সঠিক হবে, জনশৃঙ্খলা, সুনীতি, স্বাস্থ্য এবং ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা। এটা স্বাধীনতার অধিকার বা ধর্মাচরণের স্বাধীনতার অধিকার পক্ষে নিশ্চিত করে, ভারতের যে অখণ্ডতা সেটাকে, আমার এটা মনে হয়েছে।
আমার এটা মনেও হয়। তোমাদের কোনটা মনে হয় তোমরা সেটা কিন্তু করবে এখানে। পরের প্রশ্নটি কি বলছে, নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি হলো নির্দেশ যা রাষ্ট্রের নীতি ও আদর্শের রূপে বর্ণিত, নির্দেশ যেগুলি রাষ্ট্রের প্রশাসনিক এবং আইনগত নীতি নির্ধারণ করে, নাগরিকদের জন্য আদালত কর্তৃক বলবৎযোগ্য অধিকার। আমরা প্রত্যেকেই জানি যে নাগরিকদের জন্য আদালত কর্তৃক বলবৎযোগ্য অধিকার নয়, তাই না? এটা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় আমাদের এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। কিন্তু এখানে অফিসিয়াল উত্তর ভুল আছে। আমার যেটা মনে হয় সঠিক উত্তর হবে 1 এবং 2। কোনো অপশানে কিন্তু 1 এবং 2 নেই, তোমরা লক্ষ্য করতে পারছো। 1, 2, 3 তো কোনো দিনই হবে না। আমি যদি একটা যদি সঠিক হিসাবে দেখি শুধুমাত্র এ উত্তর হবে, কিন্তু অফিসিয়াল উত্তর বি দেওয়া আছে। কোনোদিনই 1, 2, 3 হবে না, সঠিক উত্তর হবে 1 এবং 2 সঠিক উত্তর। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে ভারতের সংবিধানের 4 এতে প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্য কতগুলি মৌলিক কর্তব্য নির্দিষ্ট করা হয়েছে? কতগুলি? 9টি, 10টি, 11টি নাকি 8টি? একই প্রশ্ন আবার দিয়েছে। 11টি মৌলিক কর্তব্য আমাদের দেওয়া হয়েছে। সমকাজে সমবেতন শব্দবন্ধটি হলো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার, রাষ্ট্রের নীতি সংক্রান্ত বিষয়, শ্রম আইন সংক্রান্ত বিষয়। সঠিক উত্তর কি হবে? আমার তো সঠিক উত্তর মনে হয় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, সমকাজে সমবেতন, আগে যেটা আমি পড়িয়েছি বা আগে যেটা আমি বলেছি তোমাদের। পরের প্রশ্ন বলছে 45 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্র সকল শিশুর জন্য প্রাক শৈশবকালীন পরিচর্যা ও যে বয়সের নিচে সকল শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করবে। এই প্রশ্নটা তোমাদের আগের দিনও করিয়েছি, আজকেরও করাচ্ছি। কত বছর বয়সের নিচে? 6 বছর বয়স। অপশান ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলছে, সংবিধানের 20 2 নম্বর ধারায় কি হচ্ছে প্রসিকিউশন সম্পর্কে কি বলা বা কি ধারণা প্রদান করে? কি ধারণা প্রদান করে? সংবিধানের 20 2 নম্বর ধারায় কি বলা হয়েছে বলো? সংবিধানের 20 2 নম্বর ধারায় মূলত কি বলা হয়েছে? এখানেই তোমার উত্তর তুমি পেয়ে যাবে। আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য নয় এরূপ কার্যধারা। একজন ব্যক্তিকে অবশ্যই কোনো অপরাধে অভিযুক্ত হতে হবে। কোনো ব্যক্তির ওপর বিচারিক কার্যধারা চলার জন্য অপরাধবোধ কোনো মানদণ্ড নয়। আদালতের অন্তিম রায় ঘোষণা হওয়ার পরেই বিচারিক কার্যধারা ঘটা সম্ভব। 20 2 নম্বর ধারায় কি বলা হয়েছে? মূলত 20 2 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি একই অপরাধের জন্য একবার শাস্তি পেয়ে থাকে তাহলে সেই একই অপরাধের জন্য দ্বিতীয়বার শাস্তি পাবে না, তাই তো? সেই অনুযায়ী তাহলে কি উত্তর হবে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। অপশান সি। পরের প্রশ্নটি কি বলছে, 18 নম্বর ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত নিচের কোনটি নিষিদ্ধ? রাষ্ট্রপতি সম্মতি ছাড়া। 18 নম্বর ধারা। উপাধি প্রদান, বিদেশি রাষ্ট্র থেকে কোনো উপাধি গ্রহণ। পরবর্তী যে প্রশ্নটি বলছে দেখো, এই প্রশ্নটিও এখনকার অনুযায়ী একটু ভুল রয়েছে অপশানটা। সংবিধানের 7ম তফসিলের প্রথম তালিকায় কেন্দ্র তালিকায় কত বিষয় আছে? প্রথম তালিকা বলতে বোঝাচ্ছে কেন্দ্র তালিকা। আমাদের 3টে তালিকা রয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, তাই তো? তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন তালিকায় এখন মোট কটি করে বিষয় আছে, আর সর্বপ্রথম এই তালিকা বিভাজিত হয় কোন আইনের মধ্য দিয়ে? এটা তোমাদের জন্য প্রশ্ন থাকবে। তাহলে এখানে 76, 87, 97, 99 আছে, এখন সম্ভবত 100টি আছে। এটাই হবে সঠিক উত্তর, 100টি। অপশান দেখে নেবে বা এখন বাড়লে দেখে নেবে, তবে আমার মনে হয় 100টি আছে। পরবর্তী যে প্রশ্নটি বলছে মৌলিক কর্তব্য সংক্রান্ত বিধি ব্যবস্থা রিট জারির মাধ্যমে বলবৎ করা যায় না। সাংবিধানিক পদ্ধতিতেই এর বিকাশ ঘটানো সম্ভব, কিন্তু কোনো বিষয় সম্পর্কে সাংবিধানিক অবস্থানের স্পষ্টীকরণের জন্য এগুলির ব্যাখ্যা ব্যবহৃত হতে পারে। নিচের যে মামলায় এই অবস্থান গৃহীত হয়েছিল সেটা কোন মামলা? মতিলাল বনাম উত্তরপ্রদেশ মামলা, মানবাধিকার কমিটি বনাম ভারত সরকার মামলা, হেডমাস্টার্স বনাম ভারত সরকার মামলা, মগন ভাই বনাম ভারত সরকার মামলা। এখানে অফিসিয়াল উত্তর একটা রয়েছে এ, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে হেডমাস্টার বনাম ভারত সরকার মামলা। এটাও তোমরা একটু দেখে নেবে, ভারত হেডমাস্টার বনাম ভারত সরকার মামলা। পরবর্তী প্রশ্ন কি বলছে,
51 নম্বর ধারায় অধীনে প্রদত্ত মৌলিক কর্তব্যসমূহ যাদের জন্য প্রযোজ্য, কাদের জন্য প্রযোজ্য? প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ, সরকারি কর্মচারী, সরকারি ক্ষেত্রে উদ্যোগগুলি পরিচালনাকারী সকলে, নাকি ভারতের নাগরিক? অবশ্যই ভারতের নাগরিক, সকলের জন্য। শুধুমাত্র এদের জন্য হবে কেন? প্রত্যেকের জন্য, ভারতের প্রত্যেকটি নাগরিকের জন্য মৌলিক কর্তব্য প্রযোজ্য। পরের প্রশ্ন কি বলছে? যদি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি লঙ্ঘন করা হয়, তবে যদি নির্দেশমূলক নীতিগুলি লঙ্ঘন করা হয় তবে আদালতে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। লোক আদালতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়, আদালতে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় না। স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। একদমই সঠিক উত্তর যে এর বিরুদ্ধে আদালতে কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় না। পরবর্তী প্রশ্নটি কি বলছে? পরবর্তী প্রশ্নটি বলছে নিম্নে কোনটি নির্দেশাত্মক নীতি তালিকার অন্তর্গত নয়? এখানে দেখো এমন এমন কিছু অপশান দিয়েছে, আমার যেটুকু মনে হয়েছে সবগুলোই নির্দেশাত্মক নীতির মধ্যে পড়ছে। আমার যেটা মনে হয়েছে, কোনটা নয় এবার তোমরা ভেবে দেখবে। সকল নাগরিকের জীবন ধারণের জন্য মানোন্নয়নের ব্যবস্থা করা, সকল কর্মক্ষম ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ প্রদান করা, শ্রমিকদের সুরক্ষা প্রদান এবং বিশেষত শিশুদের, নারী ও পুরুষ নির্বিশেষে সমকাজে সমবেতন। প্রত্যেকটাকে আমার মনে হয়েছে যে প্রত্যেকটাই হচ্ছে নির্দেশমূলক নীতি। এবার তোমাদের যদি মনে হয় কোনোটা নয়, সেটা তোমরা উত্তরটা করবে। পরের প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোন নির্দেশাত্মক নীতিটি গান্ধীবাদী আদর্শ অনুসরণ করে না? কোনটা গান্ধীবাদী নীতিকে মেনে চলে না? গ্রামাঞ্চলে কুটির শিল্প, এটা গান্ধীবাদী কথা বলেছে, এক্ষুনি বললাম। ওষুধ হিসেবে ব্যবহার ছাড়া অন্য সব ক্ষেত্রে মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা, এটা নিশ্চয়ই গান্ধীজি বলবে যে মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না। 3 নম্বর বলছে গৃহপালিত গবাদি পশু হত্যা নিষিদ্ধকরণ, নিশ্চয়ই এটা গান্ধীজি চাইতেন। কিন্তু ডি 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা অবৈতনিক বাধ্যতামূলক করা, এটা তো অনেক পরে এসেছে মূলত আমাদের। সঠিক উত্তর হচ্ছে ডি, 54 সঠিক উত্তর হচ্ছে ডি। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে কে বলেছিলেন রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি সেই চেকের মতো যা ব্যাংকের সুবিধা মতো পরিশোধযোগ্য? পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর BN রাও, ডক্টর BR আম্বেদকর, প্রফেসর KT শাহ। কে বলেছিল? একদম সঠিক উত্তর দিয়েছে তোমরা, KT শাহ। কতগুলো ঠিক হলো কিন্তু আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। নিম্নলিখিত কোন নির্দেশাত্মক নীতিটি গান্ধীবাদী আদর্শ অনুসরণ করেন? এটা তো বলে দিয়েছে, এটা কেটে দেবে। পরের প্রশ্ন কি বলছে? কে বলেছেন যে রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণা হলো একটি সাংবিধানিক প্রতারণা? কে বলেছেন? KM নাম্বিয়ার, KM মুন্সি, ডক্টর BN রাও, BR আম্বেদকর। একেবারেই সঠিক উত্তর বলেছে KM মুন্সি। কে বলেছে? KM মুন্সি। কত উত্তর? 56। আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা কিন্তু এসে গেছি, একেবারেই শেষ পর্যায়ে। আর মাত্রই 4টি প্রশ্ন বাকি আছে, তোমরা করতে থাকো। দেখো কি বলছে? মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির ক্ষেত্রে নিম্নলিখিত কোন পার্থক্যটি সঠিক নয়? একদিকে মৌলিক অধিকার, একদিকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। মৌলিক অধিকার হলো নেতিবাচক আদেশ, অন্যদিকে নির্দেশাত্মক নীতিগুলি হলো সরকারি ইতিবাচক নির্দেশ। মৌলিক অধিকার হলো আদালত কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু নির্দেশাত্মক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। মৌলিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতি আছে, কিন্তু নির্দেশাত্মক নীতিগুলি প্রথাভিত্তিক। মৌলিক অধিকার এবং নির্দেশাত্মক নীতিগুলির মধ্যে বিরোধ ঘটলে মৌলিক অধিকারগুলি অগ্রাধিকার পাবে। সঠিক উত্তর কি? একেবারেই সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে মৌলিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতি আছে, কিন্তু নির্দেশাত্মক নীতিগুলি প্রথাভিত্তিক। পরের প্রশ্নটি কি বলছে? নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটির ক্ষেত্রে সবচেয়ে বেশি বিতর্ক মামলা হয়েছে? বিশেষ করে সম্পত্তির অধিকারের ক্ষেত্রে মামলাগুলি বেশি হয়েছে। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি সাম্যের অধিকারের একটি বৈশিষ্ট্য? রাষ্ট্রের অধীনে চাকুরির ক্ষেত্রে সমতার অধিকার সুনিশ্চিতকরণ, সামরিক এবং শিক্ষাপাতে সকল প্রকার উপাধিগ্রহণ নিষিদ্ধকরণ, অস্পৃশ্যতা বর্জন, সমাজের কোনো শ্রেণীর গোষ্ঠীর প্রতি বিশেষ সুযোগ সুবিধা প্রথা নিষিদ্ধকরণ। বলছে নয়, একটি বৈশিষ্ট্য নয়। এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য, অস্পৃশ্যতা বর্জনও বৈশিষ্ট্য। চাকুরি ক্ষেত্রে 16 নম্বর ধারাতে আমরা দেখতে পাই, তাই তো। উপাধি গ্রহণ 18 নম্বর ধারাতে আমরা লক্ষ্য করতে পারি। অস্পৃশ্যতা বর্জন 17 নম্বর ধারাতে
দেখতে পাই, কিন্তু সমাজে কোনো গোষ্ঠীর প্রতি বিশেষ সুযোগ সুবিধা প্রদান নিষিদ্ধকরণ এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে বৈশিষ্ট্য বলতে সাম্যের অধিকারের বৈশিষ্ট্য এটা নয়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন, কিন্তু একেবারেই শেষ নয়, তোমাদের চলতেই থাকবে। নিম্নলিখিত কোন ধারায় বলা হয়েছে জনকল্যাণের স্বার্থে রাষ্ট্র এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলবে যার দ্বারা জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হবে? একেবারেই সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি কারেক্ট অ্যান্সার। 38 নম্বর ধারায় বলা হচ্ছে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পলিটিক্যাল একাডেমির সাথে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরকম প্রচুর পরিমাণে আমরা কিন্তু মক টেস্ট নিয়ে আসতে চলেছি এবং গুরুত্বপূর্ণ পার্টের ভিডিও তোমাদের আসতে চলেছে। সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলো কাজে আসবে। ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।